Hello viewers, Assalamu alaikum. I hope everyone is well. I am also fine and welcome to my another vlog. Now we are in Srimongol. তো আমরা প্রথমে যাব হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানে। লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে তারপরে যাব হচ্ছে চা বাগানগুলোতে, চা বাগান দেখে তারপর আমরা রওনা দেব ময়মনসিংহ। তো দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এটি বাংলাদেশের অন্যতম একটি জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল, বাংলাদেশের 7টি বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটি মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এ বন জীববৈচিত্র্যে ভরপুর। চিন্তা করা যায় 1250 হেক্টর। লাওয়াছড়া উদ্যানে বাংলাদেশের বন বিভাগ কর্তৃক স্থাপিত তথ্য বোর্ড অনুযায়ী বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত, যদিও আমরা উল্লুকের কোনো দেখা পাই নাই। আমরা এখানে অবশ্য বেশি সময় ধরে থাকতে পারি নাই, সময় দিতে পারি নাই, কারণ ওই দিন আমাদের ময়মনসিংহ ব্যাক করার ডেট ছিল। তো আমরা ওখানে বেশি দেরি করলে অবশ্য আমাদের রাত হয়ে যেত। তো আমি পূর্বের ভিডিওতে অবশ্য বলেছিলাম আপনাদেরকে যে আমরা আগে প্ল্যান করেছিলাম যে আমরা রাতে গাড়ি চালাবো না আর কি, যথাসম্ভব চেষ্টা করবো দিনের বেলায় চলে আসার জন্য। রাতে অবশ্য অনেক রিস্ক, রাস্তাগুলো মাঝখানে ভাঙা দেখেছেন আপনারা ভিডিওতে এবং দেখবেন সামনের ভিডিওতেও। তো আমরা অলরেডি চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে এখানে অলরেডি। আমরা আসছিলাম হচ্ছে বর্ষার শেষের দিকে, তো তখন মোটামুটি গাছে গাছে অনেক পাতা ছিল, দেখতে অনেকটা সুন্দর দেখা গেছে। তো এখন যদি আপনারা যান তাহলে অবশ্যই শীতকালে গাছের পাতাগুলো ঝরে যাবে, আপনারা এসে বনটা ল্যাংটা পেতে পারেন অবশ্য। তো আপনারা চেষ্টা করবেন একটু বর্ষার দিকে আসতে। উজ্জীবিত ছিল আমরা যখন গিয়েছিলাম। তো আমরা এসে পৌঁছালাম। এখন আমরা যাব হচ্ছে ভিতরে, টিকিট কাটতে হবে এখানে। টিকিট কেটে বাইক ভিতরে নিয়ে যাওয়া যায় না, বাইক ভিতরে নিয়ে যাইতে পারলে অবশ্য আপনাদেরকে পুরো বনটা ঘুরে দেখাইতে পারতাম অল্প সময়ের ভিতরে। তো আমরা যেহেতু বেশি সময় দিতে পারিনি, ওখানে হেঁটে হেঁটে আর কত দূর দেখাতে পেরেছি দেখেন। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, যেমন আমি একটা প্রাণী দেখেছি, সেটা হচ্ছে সাপ। তো আমি ওরকম সাপ এর আগে কোথাও দেখিনি। সাপটার কালার ছিল একদম গ্রিন, যদিও সাপটা বিষাক্ত ছিল, বেশি কাছে যায়নি। তো ওটা নাড়াচাড়াও করে না, দেখতে একদম প্লাস্টিকের মতো দেখাচ্ছিল। তো উল্লুক খুঁজেছি, অনেক পাইনি। তো একটা মেচু বাঘ দেখেছি এখানে। বিভিন্ন জঙ্গলে যেরকম প্রাণী থাকে আর কি, বিশাল বন দেখতে পাচ্ছেন। এখানে বাঁশ গাছও আছে, সামনে আমাদের রেল লাইন দেখতে পাবেন, সামনে রেল লাইন আছে একটি। এখানে অনেক মানুষ আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চাদেরও দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মসজিদ। তো রেল লাইনে সবাই ফটোশ্যুট করতেছে, বরাবর সবাই রেল লাইন দেখলে যা করে আর কি। এরকম বিশাল বড় বড় গাছ এখানে অনেক রয়েছে, অনেক পুরাতন গাছ, এগুলা দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে রেল লাইন, সবাই ফটোশ্যুট করতেছে। তো আমরা বেশি ওয়েট করব না, এদিকে সামনের দিকে চলে যাই। বনের ভিতর থেকে একটু ঘুরে এসে তারপর আমরা যাবো হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগানগুলো দেখতে। অবশেষে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের পাহাড়ি রাস্তায়। একবার উপরে যাচ্ছি, একবার নিচে যাচ্ছি, অবস্থা আর কি। চা বাগানের জন্য আমরা জানি বিখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে। মৌলভীবাজার জেলার 92টির মতো চা বাগান রয়েছে। 450 বর্গ কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গলের চা বাগানের নজরকাড়া সৌন্দর্য দেখতে প্রতিদিন অনেক পর্যটক আসে এখানে। তাদের মধ্যে আমরাও আসছি আর কি। মাইলের পর মাইল পর্যন্ত চা বাগান এখানে। পাহাড়ের ঢালে সবুজ গালিচা বলে মনে হয় এসব চা বাগানগুলো দেখতে। 1981 সালের 18 জুলাই 520 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলকে। তো আমরা আসার এখানে এক সপ্তাহ আগেও প্রচুর বৃষ্টি হয়েছিল।
আমরা চেয়েছিলাম এক সপ্তাহ আগে আসতে, কিন্তু আমরা আসতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমাদের ডেট পিছিয়ে নিতে হয়েছে। তো দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, এত বৃষ্টির পরেও কিন্তু শ্রীমঙ্গলে কখনো বন্যা হয় না। বন্যা না হওয়ার কারণ হচ্ছে কাছাকাছি 20 কিলোমিটার দূরে বড় নদীর নামটা হচ্ছে মনু নদী থেকে শ্রীমঙ্গলে আসার পথে অনেক নিচু ভূমি পাওয়া যায়, ওইসব কারণে হয়তো এখানে বন্যা হয় না। শ্রীমঙ্গল শহরের গড় উচ্চতা আশেপাশে অবস্থিত অন্যান্য অঞ্চল থেকে অনেক বেশি। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে রয়েছে কালাপুর ইউনিয়নের গ্যাস ক্ষেত্র, যদিও এখানে আমরা যাইনি। তাছাড়া শ্রীমঙ্গলের বালিতে খনিজ পদার্থ জাতীয় সিলিকা বালি পাওয়া যায়। এখানে রাস্তার দুই পাশে পাহাড়গুলা অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে, দেখেন মনে হচ্ছে যেন নেমে পাহাড়গুলোতে উঠি, কিন্তু সময়ের অভাবে আমরা আসলে এখানে থামতে পারবো না। চলতে চলতে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হওয়ার আগে আমরা ময়মনসিংহ ঢুকে পড়ব। সেই জন্য আমরা কোথাও দাঁড়াচ্ছি না, আপাতত চলতে থাকি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাহাড়ের ভিতর দিয়ে এই আঁকাবাঁকা রাস্তাগুলো আসলে আপনাদের কেমন লাগলো। তো আমার কাছে তো চমৎকার মজা লেগেছে এখানে রাইড করা। মন ভালো করার জন্য এরকম রাস্তা আর বাইক যথেষ্ট। তো আমরা চেষ্টা করব এরকম ট্যুর দেওয়ার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন। তো পরবর্তী ট্যুরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর কি। তো এখন আমরা ওই স্তম্ভটিতে যে একটু থামবো আর কি, ওখানে কিছু ছবি টবি তুলে তারপর আমরা আজকের মতো এই ভিডিও এখানে শেষ করব। ওই চায়ের দেশে স্বাগতম লেখা যে স্তম্ভটি আছে, আমরা এখন ওইখানে যাব। ওইখানে এই তো আমরা অলরেডি চলে আসছি। এখানেও প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। ছবি তুলতে পারবো কিনা সন্দেহ, ছবি টবি না তুলতে পারলেও হালকা ভিডিও করে চলে যাবো আর কি। দেখতেই পাচ্ছেন কেমন ভিড় এখানে। এখানে আসলে শ্রীমঙ্গল আসলে এখানে না আসলেই নয়। দেখেন কেমন জট বেঁধে গেছে এখানে। তো আমরা একটু বাইকটা সাইড করে এখানে ছবি উঠাবো এবং আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।